নমস্কার। আচ্ছা, বাংলা বাক্য গঠন করতে গিয়ে কি কখনো মনে হয়েছে এর আসল রহস্যটা কোথায়? সেই রহস্যের চাবিকাঠি নিয়েই আজকের এই আলোচনা কারক ও বিভক্তি। চলুন শুরু করা যাক। বাংলা বাক্য কি অনেক সময় বেশ জটিল মনে হয়? দেখুন, অনেকেই কিন্তু এই সমস্যাটায় পড়েন, কিন্তু মজার ব্যাপার হল এর সমাধানটা আসলে লুকিয়ে আছে ব্যাকরণের খুবই সহজ দুটো ধারণার মধ্যে। আর সেই সমাধানের দিকে প্রথম ধাপটাই হল কারক বোঝা। বিশ্বাস করুন, এটাই হল বাংলা বাক্যের আসল ফাউন্ডেশন। একবার এটা বুঝে ফেলতে পারলে পুরো বাক্যের গঠনটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই যে কারক কারক বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, একটা বাক্যের যে ক্রিয়াপদ ভার্ব, তার সাথে বাকি নামপদ বা নাউন প্রোনাউনগুলোর যে একটা সম্পর্ক থাকে, হ্যাঁ, সেই সম্পর্কটাকেই বলে কারক। মনে রাখবেন, এই সম্পর্কটাই কিন্তু আসল খেলা। ব্যাপারটাকে আরও সহজ করে মনে রাখার জন্য চলুন একটা মজার জিনিস ভাবি। ধরুন, বাক্যের ক্রিয়াপদটা হল রাজা, আর পুরো বাক্যটা হল তার রাজসভা। আর কারক কি করে জানেন? কারক আমাদের ঠিক এটাই বলে দেয় যে এই রাজা ক্রিয়াপদের সাথে রাজসভার বাকিদের অর্থাৎ অন্য শব্দগুলোর কার কি ভূমিকা বা সম্পর্ক। এই সম্পর্কটা একবার ধরে ফেলতে পারলেই প্যাস কেল্লাফাতে। এখন কথা হল, এই সম্পর্ক বা ভূমিকাটা বের করব কিভাবে? তার জন্য একটা জাদুকরী পদ্ধতি আছে। হ্যাঁ, একদম ম্যাজিকের মতো। মাত্র ৬টা সহজ প্রশ্ন ব্যবহার করে যে কোনো কারক চিনে ফেলা সম্ভব। চলুন দেখি সেই পদ্ধতিটা কি। এই যে দেখুন, এই টেবিলটাই হলো আমাদের সেই জাদুর বাক্স। বাক্যের ক্রিয়াকে শুধু কয়েকটা প্রশ্ন করতে হবে, আর কিচ্ছু না। যেমন ধরুন প্রথম উদাহরণটা, বুলবুলিতে ধান খেয়েছে। এখানকার ক্রিয়া হলো খেয়েছে। এবার প্রশ্ন করুন, কে খেয়েছে? উত্তরটা কি আসছে? বুলবুলিতে। তাই এটা হলো কর্তৃকারক। সহজ না? আচ্ছা, আরেকটা দেখি। আমি বই পড়ি। ক্রিয়া হলো পড়ি। প্রশ্ন করুন, কি পড়ি? উত্তর এলো বই। তাহলে এটা হলো কর্মকারক। ঠিক একইভাবে কি দিয়ে প্রশ্ন করলে পাবো করণকারক, নিঃস্বার্থভাবে কাকে দান করলে পাবো সম্প্রদানকারক, কোথা হতে প্রশ্ন করলে অপাদান, আর কোথায় বা কখন প্রশ্ন করলে অধিকরণকারক। এই টেবিলটা শুধু একবার মাথায় ঢুকিয়ে নিতে পারলেই কারক নির্ণয় আর কোনোদিন কঠিন মনে হবে না। তবে হ্যাঁ, আমি জানি কিছু কিছু ক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হতেই পারে। এটা খুব স্বাভাবিক। চলুন সবচেয়ে সাধারণ কয়েকটা ভুল আর তার একদম সহজ সমাধানগুলো দেখে নেওয়া যাক। অপাদান আর অধিকরণ কারকের মধ্যে প্রায়ই একটা গণ্ডগোল লেগে যায়। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল, অপাদান মানে ভাববেন মাইনাস বা কোনো কিছু থেকে বিচ্যুতি, দূরে সরে যাওয়া। যেমন ট্রেন স্টেশন ছাড়ল, এখানে ট্রেনটা স্টেশন থেকে মাইনাস হয়ে গেল, তাই না? দূরে চলে গেল। আর অধিকরণ মানে হল ভেতরে বা কোনো একটা স্থান বা সময়কে বোঝাবে। যেমন ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ স্টেশনের ভেতরেই আছে। একটা মাইনাস আর একটা ইনসাইড, সিম্পল। আর অপাদানের জন্য একটা গোল্ডেন রুল বা বলতে পারেন একটা হ্যাক আছে। মনে রাখবেন, বাক্যে যদি ভয় বোঝানো হয়, তাহলে আর কোনো দিকে না তাকিয়ে ওটা সবসময় অপাদান কারক হবে। যেমন ওই যে মশহুর প্রবাদটা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই বাক্যে বাঘের হলো অপাদান কারক, ভয়ের উৎস বোঝাচ্ছে। আরেকটা কনফিউশনের জায়গা হলো কর্ম আর সম্প্রদানকারক। এখানে মূল পার্থক্যটা হলো মালিকানা বা সত্ত্ব ত্যাগ করা হচ্ছে কিনা। যদি এমন কিছু দেওয়া হয় যা ফেরতযোগ্য, মালিকানা পুরোপুরি চলে যাচ্ছে না, যেমন ধোপাকে কাপড় দাও, ওটা তো কেচে ফেরত দেবে, তাই ওটা কর্মকারক। কিন্তু যদি সত্ত্ব ত্যাগ করে পার্মানেন্টাল কিছু দান করে দেওয়া হয়, যার বিনিময়ে কিছু পাওয়ার আশা নেই, যেমন ভিখারিকে ভিক্ষা দাও, সেটা হবে সম্প্রদানকারক। একটা টেম্পোরারি আর একটা পার্মানেন্ট গিফট। আচ্ছা, কারকের মাধ্যমে তো আমরা শব্দের ভূমিকা বা রোলটা বুঝে গেলাম, কিন্তু শব্দের শেষে যে আমরা প্রায় দেখি এ, তে, কে, এই ছোট্ট চিহ্নগুলো লেগে থাকে, এগুলো কি? এদের পরিচয়টাই বা কি? এরা কি কাজ করে বাক্যে? এদেরকেই বলা হয় বিভক্তি। বিভক্তি হল ওইসব বর্ণ বা বর্ণগুচ্ছ যা মূল শব্দের শেষে বসে আর শব্দটাকে বাক্যের বাকি অংশের সাথে জুড়ে দেয়। বলতে পারেন এরা অনেকটা আঠার মতো কাজ করে, পুরো বাক্যটাকে একসাথে ধরে রাখে। আর বিভক্তি চেনাটা কিন্তু ভীষণ সোজা। দেখুন, প্রথম কাজ হলো মূল শব্দটা খুঁজে বের করা। যেমন হাতে শব্দটার কথাই ধরুন, এর মূল শব্দটা কি? হাত। বানানটা খেয়াল করুন, হ আকার ত, হাত। এবার দেখুন তো এর সাথে অতিরিক্ত কি জুড়েছে? একটা একার। এই যে অতিরিক্ত অংশটুকু, এটাই হলো বিভক্তি। সোজা কথায় হাত যোগ এ হয়ে গেল হাতে।
এখানে আরও কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন বুলবুলিতে, এখানে মূল শব্দ বুলবুল আর বিভক্তি হল তে। ছাদেতে মূল শব্দ ছাদ, বিভক্তি হল এ। কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন বাক্যটা হল ডাক্তার ডাক। এখানে ডাক্তার শব্দটার সাথে তো কোনো অতিরিক্ত চিহ্ন নেই, তার মানে কি বিভক্তি নেই? না, তা নয়। যখন কোনো শব্দ তার আসল রূপে মানে কোনো রকম পরিবর্তন ছাড়াই বাক্যে বসে, তখন আমরা বলি সেখানে শূন্য বিভক্তি আছে। এটা চোখে দেখা যায় না, কিন্তু ব্যাকরণের হিসেবে এর উপস্থিতিটা 100% সত্যি। বেশ, কারক আর বিভক্তি নিয়ে তো অনেক কথাই হলো। এবার তো এই নতুন জ্ঞানটাকে একটু কাজে লাগানোর সময়, তাই না? চলুন একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। বাক্যটা খুব সহজ আর আমাদের সবার পরিচিত, ডাক্তার ডাক। এখন প্রশ্ন হলো, আমাদের সেই জাদুকরী প্রশ্ন করার পদ্ধতিটা ব্যবহার করে বলুন তো, এই বাক্যে ডাক্তার শব্দটি কোন কারক? একটু ভাবুন, ক্রিয়াকে ঠিক কি প্রশ্ন করলে উত্তর হিসেবে ডাক্তার শব্দটি পাওয়া যাবে। এই একটা প্রশ্নের সঠিক উত্তরই কিন্তু প্রমাণ করে দেবে যে কারক চেনার রহস্যটা আপনার কাছে এখন কতটা সহজ হয়ে গেছে।